হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস আজকে জিওগ্রাফির আবার একটা কনসেপ্টের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের যে জিওগ্রাফির ক্লাসটি সেটা কিন্তু আগের দিনের নর্দার্ন রিভার বেসিনেরই আরো একটা পার্ট বা এটা সেকেন্ড পার্ট। কারণ দেখো যে উত্তর ভারতের যে নদী ব্যবস্থা সেই নদী ব্যবস্থাতে তিনটে হচ্ছে একদম প্রধান নদী, একটা হচ্ছে গঙ্গা, একটা ব্রহ্মপুত্র আর একটা হচ্ছে সিন্ধু। তাহলে গঙ্গা নদী সম্পর্কে এবং প্রত্যেকটা নদীর উৎস, মোহনা, তারপর কনফ্লুয়েন্স এবং তার সাথে নদী অববাহিকা সম্পর্কে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আগের ক্লাসটি যারা দেখোনি রিভার বেসিনের, গঙ্গা রিভার বেসিনের, তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও, তারপর এই ব্রহ্মপুত্র রিভার বেসিনের ক্লাসটি দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো যারা যারা কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টস রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই এসবি ইনস্টিটিউটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। কারণ প্রত্যেক দিন কিন্তু আমাদের এসবি ইনস্টিটিউটের পক্ষ থেকে কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়, সেই ক্লাসগুলো করলে আশা করা যায় তোমাদের এক্সামের জন্য অনেকটাই উপকার হবে। তাহলে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো শেয়ার করবে এবং ভিডিও ভালো লাগলে বা ক্লাসগুলো ভালো লাগলে, কার্যকরী হলে অবশ্যই লাইক করতে ভুলো না। আজকে ব্রহ্মপুত্র রিভার বেসিন সম্পর্কে এই ক্লাসটিতে আলোচনা করব। সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে ব্রহ্মপুত্র রিভার বেসিনে ঠিক কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমে দেখো সামনে একটা রয়েছে ব্রহ্মপুত্র রিভারের একটা পুরো গতিপথ তোমাদের সামনে রয়েছে, সবার শুরুতেই রয়েছে সেটা। এখানে যদি আমরা একটু গতিপথটা পড়ার আগে ব্রহ্মপুত্র নদী সম্পর্কে বা নদ সম্পর্কে কয়েকটা তথ্য দেখে নিই, তাহলে আরো তোমাদের সুবিধা হবে বুঝতে। সবার প্রথমে দেখো এই যে জায়গাটা, এখানে কিছু ইনফরমেশন আছে এবং পুরো ইনফরমেশনটাই পরীক্ষা রিলেটেড ইনফরমেশন, যেগুলো পরীক্ষাতে প্রয়োজন সেগুলোকেই এখানে পয়েন্ট করে লেখা আছে। সবার প্রথমে দেখো উত্তর পূর্ব ভারতের যেটা প্রধান নদ সেটাকে কি বলছি আমরা? ব্রহ্মপুত্র বলছি। তাহলে উত্তর পূর্ব ভারতের প্রধান নদ হচ্ছে ব্রহ্মপুত্র এবং দৈর্ঘ্য কত এটার? মোট 2900 কিমি। তাহলে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 2900 কিমি, এটা মোট দৈর্ঘ্য। ভারতের বাইরেও তিব্বতে এবং বাংলাদেশেও কিন্তু ব্রহ্মপুত্র নদ রয়েছে, সেই জন্য এটা টোটাল লেন্থ যদি দেখি তাহলে 2900 কিলোমিটার। আর প্রত্যেকেই জানো উত্তর পূর্ব ভারতের দিকে প্রধান নদী যাকে ধরা হয় সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এবার দেখো পরে ভারতের ব্রহ্মপুত্রের যে দৈর্ঘ্য সেটা কত কিলোমিটার? সেটা 916 কিলোমিটার। তাহলে ভারতে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে 916 কিলোমিটার। এই যে ব্রহ্মপুত্র এটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে, কোন রেঞ্জ থেকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে কৈলাস রেঞ্জ থেকে এই পর্বতটা উৎপত্তি লাভ করছে। কৈলাস রেঞ্জ থেকে দেখো উৎপত্তি লাভ করে তিব্বতের মানস সরোবরের নিকট, এটা কি হচ্ছে মানস সরোবরের থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে এই কৈলাস রেঞ্জে রয়েছে একটা হিমবাহ যেটার নাম চেমায়ং-দুং হিমবাহ। এই চেমায়ং-দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করছে ব্রহ্মপুত্র। তাহলে এই ব্রহ্মপুত্র নদটা ভারতের বাইরে অর্থাৎ তিব্বতের চেমায়ং-দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করছে। যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে ব্রহ্মপুত্র নদ কোন রেঞ্জের অন্তর্গত, তাহলে অবশ্যই মনে রাখবে এটা কৈলাস পর্বতের অন্তর্গত। একদম কৈলাস পর্বতের কাছেই যে সরোবরটা রয়েছে এই চেমায়ং-দুং বা ব্রহ্মপুত্রের উৎসস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে মানস সরোবর বা এই লেকটা রয়েছে। এবার দেখো প্রথমে তো ব্রহ্মপুত্রের নদ এটা খুব ইন্টারেস্টিং রিভার একটা, কারণ এটার প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিভিন্ন নামে ব্রহ্মপুত্র নদটাকে ডাকা হয়। যেমন উৎসস্থল থেকে একদম পুরো তিব্বত এটাকে সাংপো নামে ডাকা হয়। আবার যখনই ভারতে এটা প্রবেশ করছে তখন কিন্তু এটার নাম হয়ে যাচ্ছে দিহং। আবার এটার সঙ্গে যখন দিহং, দিবং, লোহিত এই নদীগুলো মিলিত হচ্ছে তখন অসম থেকে এটার নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। আবার ব্রহ্মপুত্রটা ভারতে প্রবেশ করার পর সেটার নাম হয়ে যাচ্ছে কিন্তু কি
যমুনা। আবার যমুনার সঙ্গে পদ্মা মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। সেটা তো গতিপথের মাধ্যমে অবশ্যই দেখবই আমরা। এবার দেখো এই যে জায়গাটা, এখানে কি রয়েছে, এখানে রয়েছে তিব্বতে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে শাঙ্কো এবং নামচা বারোয়া। ভারতে দেখেইছো প্রত্যেকে, ভারতের দুটো জায়গাতে সিনটেক্সিয়াল বাঁক রয়েছে, একটা হচ্ছে নাঙ্গা পর্বতের কাছে, একটা হচ্ছে নামচা বারোয়ার কাছে, দু জায়গায় বাঁক নিচ্ছে। তাহলে নামচা বারোয়া অরুণাচল প্রদেশে, ওই নামচা বারোয়া শৃঙ্গের কাছে বাঁক নিয়ে এই ব্রহ্মপুত্র বা শাঙ্কোটা কি দিহং নামে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রথম প্রবেশ করছে। তাহলে সবার প্রথম কোন রাজ্যে প্রবেশ করছে? অরুণাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করছে এবং নামচা বারোয়ার কাছ থেকে এটা কি করছে? বাঁক নিচ্ছে। এরপর দেখো অসমে দিবং, দিহং এবং লোহিত, এই তিনটে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। তাহলে অসমে প্রবেশের আগে এটার সাথে লোহিত এবং দিবং এই দুটো নদী মিলিত হয়ে এটার মিলিত প্রবাহ হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশে প্রবেশের সময় এটার নাম কি হয়ে যাচ্ছে? যমুনা। আর ভারতের বৃহত্তম যে নদী দ্বীপ মাজুলি, সেটা কোন নদীর ওপর রয়েছে? সেটা কিন্তু ব্রহ্মপুত্রের ওপরেই রয়েছে। তাহলে এই কটা হচ্ছে একদম ইনফরমেটিভ জায়গা, এই কটা কিন্তু একদম মনে রাখবে। আরো একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারকে আমরা বলি স্কাই রিভার। কারণ কি? কারণ ব্রহ্মপুত্র নদীটা সব থেকে উঁচু নদী। উঁচু নদী বলতে কি বোঝাচ্ছে? যে ব্রহ্মপুত্র অধিকাংশ জায়গায় অনেকটা উঁচু জায়গার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই জন্য এটাকে সর্বোচ্চ নদ বলা হয়, সব থেকে উঁচু নদী বলা হয়, এই জন্য এটার নাম হচ্ছে স্কাই রিভার। আর একটা কথা, সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম যে সড়ক সেতু ভূপেন হাজারিকা সেতু, সেটা কোথায় রয়েছে? সেটাও ব্রহ্মপুত্র নদের ওপরে গড়ে উঠেছে। এবার দেখো আমরা কি করবো, এবার আমরা একটু ম্যাপটা দেখে নিই যে ম্যাপের মধ্যে কোথায় কি রয়েছে, কোথায় ব্রহ্মপুত্রের নাম কি, সেগুলো যদি একটু দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো প্রথমে একদম উৎসটাকে খেয়াল করো, এইটা হচ্ছে ব্রহ্মপুত্রের উৎস। তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে চেমায়ুং দুং হিমবাহ। চেমায়ুং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদটা তিব্বতের মধ্যে দিয়ে শাঙ্কো নামে প্রবাহিত হচ্ছে। কোন দিকে? পূর্ব দিকে। এটা হচ্ছে ম্যাপের পূর্ব দিক। তাহলে শাঙ্কো নাম নিয়ে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর এই জায়গাটাতে রয়েছে নামচা বারোয়া। এই নামচা বারোয়া শৃঙ্গের এখান থেকে কি করছে? দক্ষিণ পশ্চিমে এই নদীটা বাঁক নিচ্ছে। যখনই অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, মানে এখান থেকে নদীটার নাম কি হয়ে যাচ্ছে? দিহং। ভারতে যখন প্রথম নদীটা প্রবেশ করছে সেটার নাম কি? দিহং। এই যে দিহং নদ বা নদী, এই দিহং নদীটা এর পরবর্তীকালে কার সাথে মিলিত হচ্ছে? দিবংয়ের সাথে মিলিত হচ্ছে। আর এই পাশ থেকে আরো একটা নদী আসছে, উপনদী আর কি, সেটা হচ্ছে লোহিত। এই দিহং, দিবং আর লোহিত, এই তিনটে নদী যেখানে মিলিত হচ্ছে সেখান থেকে এই জলধারাটার নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। অর্থাৎ অসমে মূলত এই নদটা ব্রহ্মপুত্র নামে পরিচিত। এবার খেয়াল করো, এবার এই যে ব্রহ্মপুত্র, এটা অসমের মধ্যে দিয়ে, মানে অসমের এটা সাদিয়া, অসম উপত্যকাতে অবস্থিত, অসমের সাদিয়া থেকে এটা প্রবাহিত হচ্ছে। হওয়ার পর ঠিক অসম যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে অসমের ধুবড়ি। ওই অসমের ধুবড়ির কাছে আসার পর নদীটা কি করছে? বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে অসমের সাদিয়া থেকে অসমের ধুবড়ি পর্যন্ত নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপর এই যে এখানটাতে সাদিয়ার কাছে, ধুবড়ির কাছ থেকে এটা কি করছে? আস্তে 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 বাংলাদেশে প্রবেশ করছে। যখনই বাংলাদেশে প্রবেশ করছে, অর্থাৎ এই জায়গাটা, এটার নাম কি হয়ে যাচ্ছে? যমুনা নাম হয়ে যাচ্ছে। তাহলে অসমের ধুবড়ির পর থেকে বাংলাদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদের নাম হচ্ছে যমুনা। এই যে যমুনা, এই যমুনার সাথে দেখো আরো একটা ইনফরমেশন, আগের দিন গঙ্গা নদীতে আমি লাস্ট আলোচনা করেছিলাম এই পদ্মা সম্পর্কে। যখন গঙ্গা নদীটা বাংলাদেশের যে শাখাটা ঢুকে যাচ্ছে নবাবগঞ্জের ওখান দিয়ে, সেখানে নাম হয়ে যাচ্ছে কি? পদ্মা, বাংলাদেশে। এই যে পদ্মা
নদীটা আসছিল, এটা এবার এই ব্রহ্মপুত্র অর্থাৎ যেটার নাম যমুনা এর সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ যমুনা আর পদ্মা এই দুটো মিলিত হওয়ার পর এদের মিলিত প্রবাহের নাম কি হচ্ছে বলতো? এদের মিলিত প্রবাহের নাম কিন্তু পদ্মাই থাকছে। তাহলে পদ্মা আর যমুনা মিলিত হয়ে এটার নাম কি থাকছে? এটার নাম কিন্তু পদ্মাই থাকছে এতটুকু পর্যন্ত। এরপর দেখো মণিপুর থেকে একটা নদী উৎপত্তি লাভ করছে, মণিপুরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে বারেক রিভার। এই বারেক রিভারটা মণিপুর থেকে উৎপত্তি লাভ করে মণিপুরের ওপর দিয়ে বিভিন্ন পার্বত্য অঞ্চল অতিক্রম করে বাংলাদেশে যখন প্রবেশ করছে এই বারেক নদীটা, এই নদীটার নাম কি থাকছে? বাংলাদেশে প্রবেশ করার পর মেঘনা নাম থাকছে। তাহলে মেঘনা নাম নিয়ে এবার এটা গিয়ে মিলল কার সাথে? পদ্মার সাথে। তাহলে এখানে ছিল পদ্মা মিলিত প্রবাহ আর এদিক থেকে আসলো মেঘনা। এই যে পদ্মা এবং মেঘনা এদের মিলিত প্রবাহ হচ্ছে মেঘনা, এই নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে গঙ্গার সাথে দেখো ব্রহ্মপুত্রের যে নদীটা সেটাকে কিন্তু এইভাবে অ্যাটাচ করে পড়তে হবে যে এদিক থেকে পদ্মা এবং এদিক থেকে ব্রহ্মপুত্র আসার পর এরা মিলিত হচ্ছে এবং কোথায় কি নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে এইটা গেল পুরোটাই হচ্ছে গতিপথ, কোন কোন জায়গার উপর দিয়ে কি নামে এটা প্রবাহিত হয়েছে। এরপর দেখো যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কি উপনদী পড়তেই হবে, বাম তীর ডান তীরের যে উপনদীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমে আমরা নদীটার একটু গতিপথ দেখি, কোথায় কি গতিপথ রয়েছে সেটা হচ্ছে দেখো যদি দেখি নদীর গতিপথ তো এটা এই দিকেই তো ডাইরেকশনটা, নদীর ডাইরেকশনটা তো দেখো এই দিকে। তার মানে তার নদীর উৎস থেকে যদি আমি মোহনা অবধি ভাবি, তার মানে ওপরের যে অংশটা বা এখানে হচ্ছে নিচের দিকের যে অংশটা সেটা হচ্ছে কি ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী থাকবে এবং ভেতরের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে ডান দিক থাকবে। কিসের রেসপেক্টে সেটা বুঝবে? অবশ্যই অ্যারোগুলোর রেসপেক্টে বুঝবে। যেদিকে প্রবাহ হচ্ছে তার ঠিক বাঁ দিকটাই হচ্ছে বাম তীরের উপনদী, যে কোনো নদ বা নদী, আর ডান দিকটা হচ্ছে ডান তীরের উপনদী। এবার প্রথম দেখি আমরা সবার প্রথমে বাম তীরের কি কি উপনদী রয়েছে। সবার প্রথম দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে দিবং, এটা তো আগেই আলোচনা করলাম দিবং। আর কি রয়েছে? আর রয়েছে হচ্ছে লোহিত, এটাও মনে রাখবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ধানসিঁড়ি। এই তিনটে কিন্তু একদম প্রধান। তাহলে ধানসিঁড়ি, লোহিত এবং দিবং এই তিনটেই হচ্ছে ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী। এবার দেখো ডান তীরের কি কি উপনদী রয়েছে। ডান তীরের যে উপনদীগুলো রয়েছে সেটার মধ্যে উল্লেখযোগ্য কোনটা কোনটা সবার প্রথমে দেখে নেব। এই যে এইটা রয়েছে হচ্ছে ডান তীরের প্রথম উপনদী, সেটা হচ্ছে সুবর্ণশিরি, এটা ডান তীর। এরপর দেখো এখান থেকে খেয়াল করো যে এই যে উপনদীটা রয়েছে সেটা হচ্ছে মানস, আরেকটা উপনদী রয়েছে সেটা হচ্ছে কামেং, আরেকটা উপনদী সেটা রায়ডা, আর এখানে রয়েছে দেখো জলঢাকা, আর এখান দিয়ে রয়েছে তিস্তা। তাহলে কি কি বলছি সবার প্রথমে ভালো করে আরো একবার দেখে নাও। এখানে রয়েছে হচ্ছে ডান তীরের মধ্যে সুবর্ণশিরি, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কামেং রয়েছে, তারপর দেখো এই যে নদীটা উপনদীটা মিলিত হচ্ছে সেটা হচ্ছে মানস, তারপরে দেখো রয়েছে রায়ডা, তারপরে রয়েছে জলঢাকা, আর এখানে রয়েছে তিস্তা। এগুলো সব কিন্তু ডান তীরের উপনদী। আর রায়ডা, জলঢাকা আর হচ্ছে তিস্তা এটা কিন্তু ব্রহ্মপুত্রেরই উপনদী, এটাকেও খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে। আর ডান তীরের সংখ্যা কম দেখো উপনদীর সংখ্যা, দিবং, লোহিত এবং এখানে ধানসিঁড়ি এটা হচ্ছে একদম প্রধান উপনদীদের মধ্যে অন্যতম। তাহলে এইটুকু গেল পুরোটাই হচ্ছে ব্রহ্মপুত্রের একদম উৎস থেকে মোহনা পর্যন্ত কোন কোন প্রধান উপনদী রয়েছে সেগুলো। এবার আরো একটা বিষয় সেটা হচ্ছে ব্রহ্মপুত্র প্রচুর পরিমাণে পলি বহন করে নিয়ে আসে এবং ব্রহ্মপুত্রের সঙ্গে প্রচুর উপনদী এসে মিলিত হয় এবং উপনদীগুলো প্রত্যেকে কিন্তু বেশ জল বহন করে নিয়ে আসে। ফলে ব্রহ্মপুত্র কিন্তু প্রচুর নুড়ি, কাকর, বালি এগুলো তার গতিপথে জমা করে। এর ফলে ব্রহ্মপুত্র নদের একদম যেখানে অসম সেখানে ব্রহ্মপুত্র নদের ওপরে ওই নুড়ি, কাকর, বালি এগুলো জমা থেকে থেকে তৈরি হয়েছে কি একটা নদী দ্বীপ বা নদী চর।
সেই নদী দ্বীপটা কিন্তু রীতিমতন বসবাসযোগ্য এবং সেটা বৃহত্তর একদম। এবং ব্রহ্মপুত্র নদ যখন এই অসমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, প্রায় এটার দৈর্ঘ্য মানে দীর্ঘ যদি আমরা ভাবি বা কত কিলোমিটার চওড়া, তাহলে সেটা প্রায় 16 কিলোমিটার। মানে বুঝতেই পারছো যে কতটা ডিস্টেন্স। সেখানে নুড়ি কাকড় বালি জমা করতে করতে একটা চর বা নদীর দ্বীপ তৈরি করছে, যেটা ভারতের বৃহত্তম নদী দ্বীপ হিসাবে পরিচিত, যেটার নাম হচ্ছে মাজুলি। সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু অসমে অবস্থিত এই মাজুলি। তাহলে ব্রহ্মপুত্র নদের উপরেই ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি অবস্থিত। এবার দেখো পরের ছবিটাতে একটু দেখিয়ে দিই মাজুলির যে লোকেশনটা রয়েছে বা মাজুলি কিরকম দেখতে সেটা। এইটা হচ্ছে পুরো মাজুলি, ব্রহ্মপুত্র নদের উপরে এইটা হচ্ছে বড় সবথেকে বৃহত্তম নদী দ্বীপ। এছাড়াও দেখো অসংখ্য কিন্তু ছোট ছোট নদী দ্বীপ চর এগুলো কিন্তু রয়েছে, যেমন এখানেও একটা রয়েছে ছাপরিস, আর এখানেও দেখো কতগুলো রয়েছে নদী দ্বীপ বা নদী চর যেগুলো হলুদ রঙের। এদের মধ্যে বা পুরো ভারতে যত নদী দ্বীপ রয়েছে তাদের মধ্যে বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে কি এই যে এটা হচ্ছে মাজুলি। দেখো আয়তনটা খেয়াল করো কতটা দীর্ঘ এই মাজুলি। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু অবস্থিত এই যে আসামের মধ্যে রয়েছে। তাহলে এইটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। এবার দেখো দেখে নিচ্ছে ব্রহ্মপুত্রের যে আরো উপনদীগুলো রয়েছে, যেগুলো প্রধান সেগুলো তো বললামই, তার সাথে আরো কিছু উপনদী রয়েছে, সেগুলো একটুখানি আমরা এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে দেখো ব্রহ্মপুত্রের যেটা বাম তীরের উপনদী, তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে লাসা রয়েছে, নায়াং রয়েছে, তারপরে পাল্লুং জাংদো রয়েছে, তারপর দেখো খুব ইম্পর্টেন্ট লোহিত রয়েছে বাম তীরে, ধানসিঁড়ি রয়েছে, কোলম রয়েছে, এগুলো হচ্ছে সব বাম তীরে। আর ডান তীরের মধ্যে কি কি রয়েছে? কামেং রয়েছে বাম তীরে, ডান তীরে, তারপরে মানস রয়েছে, বেকি রয়েছে, রায়ডাক রয়েছে, জলঢাকা রয়েছে, তিস্তা রয়েছে এবং সুবর্ণশিরি রয়েছে। তাহলে এই কটাও কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট। তাহলে রাইট ব্যাংকের গুলো ভালো করে মনে রাখবে, কামেং, মানস, বেকি, তিস্তা, জলঢাকা, রায়ডাক আর সুবর্ণশিরি। আর লেফট ব্যাংকের মধ্যে লাস্টের এই তিনটে ভালো করে মনে রাখবে, লোহিত, ধানসিঁড়ি আর কোলম। এগুলো যদি মনে রাখতে পারো, পরীক্ষাতে কোনটা সিন্ধুর বাম তীর কোনটা ডান তীরের উপনদী সেটা যদি প্রশ্নে দেয় তাহলে সঠিক উত্তরটা করতে পারবে। এরপর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে এসবি ইনস্টিটিউটে তোমরা প্রত্যেকেই জানো বিভিন্ন পরীক্ষার, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি করানো হয়। সেটা হচ্ছে WBCS, CGL, CHSL, WBPSC, WBP, KP, রেল, WB টেট। আমাদের খুব শীঘ্রই অর্থাৎ জুন মাস থেকে আমাদের টেটের ব্যাচটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকে জানি বর্তমানে টেটের পরীক্ষার প্রশ্নগুলো কতটা হার্ড দিচ্ছে। তার মানে আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ডিসেম্বরে যদি টেট পরীক্ষা হয়, মিনিমাম 6 মাস সময় দিয়ে টেটটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। সেই জন্য জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন টেটের ব্যাচ। যারা যারা আগ্রহী তারা অবশ্যই ইনস্টিটিউটের নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করে রাখো, কারণ আসন সংখ্যা ভীষণভাবে সীমিত। যত তাড়াতাড়ি ভর্তি হবে তত কিন্তু শুরুতেই একদম প্রথম থেকে ক্লাসটা করতে পারবে এবং তার সাথে প্রত্যেকটা কিছু একদম হাতে ধরে নিখুঁতভাবে বোঝানো হয়। কোনোটাই এমন নয় যে শুধুই পড়া দিয়ে দেওয়া হলো, এরকম নয়, পুরো বিষয়টাই বোঝানো হয়। আর অলরেডি আমাদের এই সমস্ত এক্সামকে টার্গেট করে একটা ফাউন্ডেশন ব্যাচ ইনস্টিটিউটে চলছে। যারা এখনো ভর্তি হওনি, যারা আগ্রহী, তারা অবশ্যই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, নিজের প্রস্তুতিটাকে তৈরি করো। সামনে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি অপেক্ষা করে রয়েছে। তাহলে এটা দেখতে পেয়েছো, এবং পার উইক আমরা প্রায় 8টা করে ক্লাস কিন্তু প্রোভাইড করি, কোনো সপ্তাহে সেটা 7টাও হয়। আর তার সাথে দেখো কত টাকা নেওয়া হয়, খুব স্বল্প মূল্য, কোনো অ্যাডমিশন ফিজও নেই, মাত্র 500 টাকা দিয়ে তুমি কি করতে পারছো, 1 মাসের একটা প্রস্তুতি নিচ্ছ। এরকম ভাবে তোমাদের 6 মাস বা 7 মাসের যে ব্যাচগুলো থাকবে সেই প্রস্তুতিটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এবং এটার সাথে আরো একটা কথা, হাতে লেখা, আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা টিচার কিন্তু নোটস গুলো সম্পূর্ণ হাতে লিখে
এবং আমাদের ইনস্টিটিউট থেকে পুরো ফ্রিলি এটাকে দেওয়া হয়, এই 500 টাকার মধ্যে প্রোভাইড করা হয়। সুতরাং অপেক্ষা না করে যদি নিজের ভবিষ্যৎ সুন্দর করতে চাও, নিজের ভবিষ্যতে একটা চাকরি পেতে চাও, তাহলে অবশ্যই এসবি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো। এখানে প্রত্যেকটা বিষয় পড়ানো হয়, ম্যাথ থেকে শুরু করে রিজনিং, জিকে, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ, পলিটি, প্রত্যেকটা ক্লাস খুব দক্ষতার সঙ্গে ভালো করে বুঝিয়ে করানো হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ক্লাসটা দেখলে অথচ সাবস্ক্রাইব করনি, প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না এবং লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটা উৎসাহ দেবে। এই জানিয়ে আমি আজকে ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা সিন্ধু নদ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা সেশন নিয়ে আসবো। তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।